আজকে প্রথমবার মনে হয় আমি ইউটিউবে প্রথম তোমাদের দীঘার একটি নাম রিভিল করলাম। পাল্লা আপনা আপনি বন্ধ হচ্ছে, আপনা আপনি খুলছে। ও মা ওঠো না, ও মা ওঠো না। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। অনেক দিনের তোমাদের আমার কাছে একটাই প্রশ্ন বারবার করো, দিদি ভাই দীঘার ভুতুড়ে হোটেলের নাম বলো। আজকে কিন্তু তোমাদের হোটেলের নাম আমি বলবো, তাহলে সাথে থাকো, পুরো ঘটনাটা কিন্তু শুনতে হবে। আর আজকে আমাদের ঘটনা কিন্তু একটি না, আজকে দুটো ঘটনা আমরা শেয়ার করব। আমাদের দ্বিতীয় ঘটনা আসে হচ্ছে হুগলি থেকে। এক দিদিভাই ঘটনাটা পাঠান। দিদিভাইয়ের নাম হচ্ছে রেভা চ্যাটার্জি। দিদিভাই বলেন, আমার সাথে আমার চোখের সামনে ঘটনাগুলো আজও ঘটছে। ঘটনাটা শুরু হয় 1977-এ। আর আমি যথেষ্ট কিন্তু বৃদ্ধা একজন মহিলা। আমি আজকে ঘটনাটা যে শেয়ার করছি, এই ঘটনাটা আমাদের পারিবারিক একটা ঘটনা, যেই ঘটনাটা 1977 সাল থেকে অনবরত হয়ে আসছে। সেই ঘটনাটা আজকে আমি তুলে ধরছি তোমাদের সামনে। তাহলে চলো দর্শক বন্ধুরা, প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি করে নিও। আজকে সোজা যাব। এবার আমাদের দিদিভাই বলেন, আমি হুগলিতে থাকি। অ্যাকচুয়ালিও এই ঘটনাটা ঘটে হচ্ছে আমার বাবার বাড়িতে। আমার বাবা 1977 সালে একটি আলমারি কিনে নিয়ে আসেন। আমাদের বাড়িতে কোনো আলমারি ছিল না। আলমারি বলতে কাঠের যে ছোট ছোট আলমারি হয়, সেরকম আলমারি আমাদের বাড়িতে দুটো ছিল। আর আমাদের সাবেকি পরিবার, আমাদের পরিবারে একসঙ্গে আমরা প্রায় অনেকে বাস করি। আমরা সবাই জ্যাঠা কাকা সবাই মিলে, কাকিমা জেঠিমা সবাই মিলে একই বাড়িতে আমরা বাস করতাম। ওই সময় আমি কিন্তু বেশ ছোট ছিলাম। আমার বাবা 1977 সালে আমার মাকে বলে যে আমাদের বাড়িতে একটা আলমারি নিয়ে আসবে। এবার আলমারি আনবে কেন, সেটা হচ্ছে আমার বাবা ছিলেন মেজো ছেলে। আমার যে জেঠু ছিলেন, জেঠুর মোটামুটি টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু আমার বাবার আর্থিক দিকটা একটু খারাপ ছিল। আমার মা সবসময় বাবাকে বলতেন যে দেখো না, তোমার দাদা একটা আলমারি কিনেছে, আমার ওরকম আলমারির অনেক শখ, আমার জন্য একটা ওরকম আলমারি তুমি কিনে দেবে। তো আমার বাবা বলতো যে দেখো, আমার দাদার পয়সার অভাব নেই, কিন্তু সেখানে আমার একটু পয়সার অসুবিধা হয়। আমি তো জানো কি কাজকর্ম করি, সেরকমভাবে আমার বাবার কোনো পার্মানেন্ট চাকরি ছিল না। বাবা যেরকম পারতেন সেরকম কাজ করে আমাদের মানুষ করেন। এইবার অনেক দিন বলতে বলতে আমার বাবা একদিন হঠাৎ সন্ধ্যাবেলা আমার মাকে বলছেন, আমি তখন মোটামুটি বাবা মায়ের কথা শুনতাম, সবই বুঝতাম, অতটাও ছোট ছিলাম না। তো আমি বসে শুনছি আমার মাকে বাবা বলছেন যে জানো তো, আমি হাট থেকে যখন আসছিলাম তখন একজন বলা কওয়া করছিল, জানো তো হাটে, যে ওনার একটি আলমারি আছে, আলমারিটা বিক্রি করবে। আমার কানে কথাটা আসে, আমি ভাবলাম তুমি তো আমাকে গত দুদিন আগেই বললে, এত তাড়াতাড়ি আমার মনের কামনা পূর্ণ হয়ে যাবে? কারণ নতুন আলমারি কেনার মতো, সত্যি কথা বলতে তখন আর্থিক অবস্থা কোনোভাবেই ছিল না। এইবার যখন মাকে বলে, তখন সন্ধ্যাবেলা আর বর্ষাকাল ছিল, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার মা তখন বলল, না গো, আলমারি কিনো না, কারণ আমাদের তো বাড়িতে একটু জল হলেই ভেসে যায়, কোথায় আলমারিটা রাখবো। বাবা বলল, অসুবিধা নেই, আমাদের দুটো তো ঘর ছিল, দুটো ঘরের মধ্যে যেই ঘরটায় আমি শুতাম ওই ঘরটা বেশ উঁচু করে করা, আর যেই ঘরটায় মা বাবা থাকতেন ওই ঘরটা একটু মেঝেটা নিচু। তো তখন আমার বাবা বললেন, অসুবিধা নেই, আমাদের রেবার ঘরে রাখবো, ওর ঘরেই থাকবে, না কি আছে, আমাদের মেয়ে ব্যবহার করবে না, শ্বশুর বাড়ি যাবে তখনও তোকে দিতে হবে। আর ওই সময় কিন্তু এই যে আলমারি যেগুলো অ্যাকচুয়ালি হয় মেটালের, সেই আলমারি কিন্তু সবার ঘরে ঘরে থাকতো না, তখন কিন্তু ওই আলমারি অর্ডার দিয়ে বানাতে হতো। আর আমার বাবা একটা সেকেন্ড হ্যান্ড আলমারি পায়। মাকে বললে, মা তখন বলল যে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আগে যোগাযোগ করে নিয়ে আসো,
তোমার দাদা কিনেছে। অ্যাকচুয়ালি কি হয়, পরিবারের মধ্যে একটা ওই ও করেছে আমাকেও করতে হবে। আর সব থেকে বড় কথা, আমার মা একটু অন্যমনস্কা আর খুব সাদাসিধা ধরনের। আমার মায়ের যেটা মনের ইচ্ছা ছিল সেটা আমার জেঠিমাকে কোনো সময় গল্প করেছিল, কিন্তু পরে জেঠিমায়ের সাথে কথা বন্ধ হয়ে যায় একটা অশান্তি ঝগড়া পারিবারিক বিষয় নিয়ে। তারপর ওইটা আমার জেঠুমশাইকে বলে, তারা কিনে নেয়, মানে কি হিংসা হিংসি দেখাবে। তো আমার মা তখন বলল, দেখো না, আমি তো বলেছিলাম আমার বড় যা হয়তো ভাসুরকে বলেছে, ওরা কিনে নিল, আমরা কিনতে পারলাম না। এই কথা শুনে আমার বাবা পরের দিনকে ঠিক দুপুরবেলা কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে আলমারি নিয়ে বাড়িতে একদম প্রবেশ করে। এমনিতে জানিয়ে রেখেছিল মাকে। এবার মা সেই আলমারি দেখে খুব খুশি। আর দর্শক বন্ধু, আলমারির ছবি কিন্তু আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেবো, সাথে থেকে। আচ্ছা, এইবার তখন আলমারি আসতে আমার মা খুব খুশি। মা তখন সাথে সাথে আনন্দে চিৎকার করে বলছে, যাক, আমার দেখে দেখে সবাই করেছে, এখন আমারও আলমারি হয়েছে, আমিও আলমারিতে জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখবো। সেই চিৎকার পেরে পেরে মা বলছে। আসলে মা আমার জেঠিমাকে শোনাচ্ছে কথাটা। আমার জেঠিমা পাশের ঘর থেকে উকি চুকি মেরে দেখছে যে কি আসলো। এবার তারা তো সরাসরি দেখতেই পাচ্ছে। সেই আলমারিকে কেন্দ্র করে শুরু হলো কিছুদিন পর ভৌতিক ঘটনা। হ্যাঁ, এবার ঘটনাটা ঘটে, বেশ আলমারি সুন্দর করে মুছে পরিষ্কার করে সেই আলমারিতে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে মা রেখেছে। আমিও খুব খুশি যে আমাদের ঘরে একটা এত বড় জিনিস হয়েছে, খুব খুশি। এইবার কদিন পর হঠাৎ করে ঠিক সন্ধ্যাবেলা যখন আমি বই পড়তাম, তখন আমাদের যে বাইরের ঘরটা থাকে, মানে যেখানে আমার মা বাবা থাকতেন, ওই ঘরে আমি বই পড়তাম। কারণ আমার মা মাটিতে বসে রান্না করতেন। আর তখন আমাদের বাড়িতে উনুন ছিল, উনুনে রান্না হতো। আমাদের তখন মানে স্টোভ বা গ্যাস তো তখন ছিলই না, স্টোভ এসব ছিল না। আর উনুনে মা রান্না করছে, সামনে উঠোনটায় খোলা উঠোন, আর আমি মায়ের ওই ঘরটা যেখানে মা বাবা থাকে ওখানে বই পড়ছি। আর আমার ঘরে রয়েছে সেই শখের আলমারিটা। কিন্তু হঠাৎ করে সেই আলমারিটা খোলার আওয়াজ হয়। আলমারি খুললে তো একটা ক্যাচ করে শব্দ হয়, ঠিক আলমারি খোলার শব্দ হয়। আমি কিন্তু আলমারি খোলার শব্দটা শুনতে পারি। তখন আমি মাকে বললাম, ও মা, দেখো ঘরে কি একটা শব্দ হলো। মা বাইরে রান্না করতে করতে বলল, দূর, কিছু শব্দ হয়নি, তুই বই পড়, শুদ্ধ অন্যমনস্ক। এইদিকে আওয়াজ হলো, ওইদিকে আওয়াজ হলো, শুধু এই সব দিকে কান, কিন্তু পড়াশোনার বেলা মন নেই। মা উঠোনে রান্না করছে আর বলছে। আর মা যেহেতু তাড়াহুড়ো করছে, কারণ সময়টা ছিল বর্ষা, মানে বর্ষা সবে ঢুকছে, আর থেকে থেকে ঝোড়ো হাওয়া চলছে, আর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি অনবরত, কোনো সময় দিন ক্ষণ কিছুই ঠিক নেই, ওরকম হচ্ছে। আর সেদিনকে প্রচণ্ড হাওয়া চলছে, আর এদিকে বিদ্যুৎ বেশ গুম গাম মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তখনও বৃষ্টি আসেনি। তো মা খুব তাড়াতাড়ি করে রান্না করছে, কারণ মা তো উঠোনে রান্না করতো খোলা জায়গায়, নাহলে আবার ঘরে নিয়ে আসবে, নোংরা হবে। তো মা তার জন্য অতটা গুরুত্ব দেয়নি। আবারও আমি আমার মতো মন দিয়ে বই পড়ছি। হঠাৎ করে 5-7 মিনিট পর আবার আলমারি খোলার শব্দ। আমার মাও কিন্তু শোনে। তখন আমার মা বলছে, এই বেবা, তুই একটুখানি বাইরে দেখ তো, বিড়াল কুকুর যেন না আসে, ওখানে রান্না করছে তো। আমি বসে সরাসরি দেখতে পাচ্ছি খোলা উঠোন। বলছে, তুই দেখ তো, আমি ঘরে গিয়ে দেখি কে আলমারি নাড়ছে, ঘরে তো কেউ নেই, কে ঢুকবে, আর আমরা তো বাইরেই বসে রয়েছি, যেখান থেকে কেউ ঢুকবে ফলে। আমার মা ছুটে যায়, ছুটে গিয়ে বললো, কি রে, আলমারিটা তো খোলা। আমি বললাম, আলমারি খোলা? আলমারি কে খুলেছে? এবার কি হয়েছে, আলমারির চাবিটা মা রেখে দিয়েছে খুলে, আলমারি মুছছিল যখন পরিষ্কার করার সময়, চাবিটা পাচ্ছে না বলে মা আলমারিটা লক করেনি। তখন আমি মাকে বললাম, দেখো, তুমি তো অন্যমনস্ক থাকো সবসময়, কি যে চিন্তা করো, কখন তুমি খুলে রেখে দিয়েছো তোমারই মনে নেই। তা মা আবার বন্ধ করে দিয়ে চলে আসে। সাথে সাথেই বাবা ঢোকে। বাবা বলল, রান্না বান্না তুমি করে নিয়েছো তো, কিন্তু বিশাল বৃষ্টি ঝড় হবে। এবার মেঘ করেছে, গুড়গুড় করে আকাশ ডাকছে। তারপর যাই হোক,
রাতের বেলা খাওয়া দাওয়া করি, করে আমি আমার ঘরে শুতে যাই, আর মা বাবার ঘরে শুয়ে পড়ে। আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়তাম। সকাল থেকে উঠে বাবা যেহেতু ভোরবেলায় কাজে বেরিয়ে যেতেন, মা রান্না করে দিতেন, আমিও সকাল সকাল উঠতাম, টিউশন পড়তে যেতাম, তাই জন্য আমরা রাতের বেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়তাম। এইবার আমরা রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে রাতের বেলা ওই আলমারিটা ক্যাচ ক্যাচ করে কেউ খোলার আবারও শব্দ পাই। আমি চোখটা খুলে আলমারির দিকে তাকিয়ে আছি। আলমারিটা দেখলাম যেরকম বন্ধ অবস্থায় ছিল ওরকমভাবেই রাখা রয়েছে। আমি তখন ভাবলাম যে এরকম আলমারির শব্দ পেলাম, আলমারিটা তো ওরকমই আছে। তো আবার চোখ বন্ধ করে আলমারির দিকে পেছন ফিরে আমি বালিশ নিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আলমারির থেকে কিছু জিনিস নিচে পড়ার শব্দ হয়, যেরকম কিছু ফাইল, কিছু আমার খুব ইম্পর্টেন্ট স্কুলের কিছু কাগজপত্র যেগুলো ছিল আলমারিতে উপর দিক করে রাখা। আলমারিটা আমি ঘোরার আগেও দেখলাম বন্ধ অবস্থায় রয়েছে। আমি যখন পেছন ফিরে শুলাম আলমারিটা কিভাবে খুললো আর ওই জিনিসগুলো যখন নিচে পড়ে, আমি তো তখন জায়গায় রয়েছি, আমি শব্দ পাই। আমি তখন উঠলাম, উঠে ঘরে একটা ছোট্ট নাইট রুম জ্বলছে, আমি উঠে বসে আলমারির দিকে যখন তাকাই তখন দেখলাম আলমারিটা হাট করে খোলা, সব কাগজপত্র, কিছু শাড়ি কাপড় মায়ের গোছানো সেগুলো পড়ে আছে। আমি খুব ভয় পাই। আমি ওই বিছানায় বসেই ওমা করে চিল্লে উঠি। যখন চিল্লে দেখলাম মায়ের কোনো সারা শব্দ নেই, কারণ আমার মা সারাদিন তো কাজকর্ম করেন, বাবাও করেন, দুজনেই হয়তো ঘুমাচ্ছেন। আমার না তখন খুব ভয় লাগছে। আমি আবারও শুয়ে পড়ি, চুপ করে চোখ বুজে শুয়ে রয়েছি। আর তখন আমি আলমারির দিকেই মুখটা ঘুরিয়ে রেখেছি। আর যতই আমি শুয়ে থাকি না কেন, যতই ভয়কে আমি জয় করার চেষ্টা করি না কেন, আমার চোখ বন্ধ করে রাখতে পারছি না। আমার চোখ বারবার খুলে আমি দেখছি আলমারিতে কি হচ্ছে। আমি পরিষ্কার শুয়ে শুয়ে দেখছি আলমারির একটা পাল্লা আপনা আপনি বন্ধ হচ্ছে, আপনা আপনি খুলছে। মানে মনে হচ্ছে কোনো অদৃশ্য ওখানে আছে যে আলমারিটা বন্ধ করছে, আলমারিটা খুলছে, বারবার এরকম হচ্ছে। আমি দেখে আমার সারা শরীর তখন মানে ঘামে ভিজে গেছে, এত ভয় করছে, সারা শরীর অবশ। কোনো রকমে ওই অবস্থায় প্রায় 15-20 মিনিট পর আমি দৌড়ে মা বাবার কাছে যাই। আর আমার যে ঘরটায় আমি থাকি, যে ঘরটা উঁচু বললাম, বৃষ্টির জল দাঁড়ায় না, ওই ঘরটায় কিন্তু কোনো গেট করা নেই, ঠিক আছে, মানে কোনো দরজা নেই। দরজা শুধু রয়েছে আমাদের একদম বাবা মায়ের যে ঘরটা শুরু হচ্ছে বারান্দার পরে, ওইখানেই একটা দরজা দেওয়া, আর কিন্তু ঘরে কোনো দরজা নেই। আমি সাথে সাথে গিয়ে মায়ের পা ধরে মাকে বলছি, ও মা ওঠো না, ও মা ওঠো না। মা তখন উঠে বলছে, আবার রাতের বেলা কি হলো, বাথরুমে যাবি? আসলে আমাদের বাথরুমটা বাইরে তো। তো মা বলছে কি হয়তো রাতের বেলা আমার কোনো পেট ব্যথা করছে, পেট খারাপ করেছে। মা বলছে বাথরুমে যাবি, ডাকছিস? আমি তখন মাকে বললাম, ও মা তুমি ওঠো না, এত কেন কথা বলছো? আমি বাথরুমে যাব না, তুমি আমার ঘরে চলো, আমি একা শুতে পারবো না। আমাকে তখন মা বলছে, কেন একা শুবি না কেন? এই ছোট থেকে এত বড় হয়ে গেলি একা ঘুমিয়ে, এখন একা শুবি না কেন? কি হয়েছে তোর? আমি বললাম, মা আলমারির সব জিনিস আপনা আপনি নিচে পড়ে রয়েছে খুলে, জানো? আর আলমারির একটা গেট, ওই যে পাল্লা, নিজে নিজে খুলছে, নিজে নিজে বন্ধ হচ্ছে। আমার মা মাথার হাত দিয়ে বলছে, কি বলছিস রে বাপ, তুই কি দিনে দুপুরে নেশা করছিস নাকি? চল তো। মা সাথে সাথে আমাকে নিয়ে আসে। যখন আসে তখন বিশ্বাস করবে না, ওই আলমারি বন্ধ, কোনো জিনিস নিচে পড়েনি। আমার মা এসে বলছে, একটা চড় মারবো টেনে, রাতের বেলা ভীমরতি ধরেছে? হ্যাঁ, আলমারি খুলে জিনিস পড়ে আছে, পাল্লা খুলছে বন্ধ হচ্ছে, কি হচ্ছে কি তোর? মাথাটা কি গেল নাকি? মা বলে মাথায় একটা মারলো, আমাকে মেরে বললো, যা চুপ করে শো, সকালবেলা পরীক্ষা আছে না তোর, বলে মা চলে গেল। আমি এসে শুলাম আর শুধু ভাবছি এটা কি করে সম্ভব হয়। আমি তো নিজে দেখলাম, এটা কি করে হতে পারে? মাকে ডেকে আনার পর পুরো বন্ধ, কিছু নেই। এবার আমি না ওই আলমারিটার সংস্পর্শে যেতাম না, ওর থেকে আমি নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে দূরে দূরে থাকতাম। আমি বাবাকে বললাম, বাবা বর্ষাকালটা কেটে গেলে না ওই আলমারিটা
তোমাদের ঘরে নিয়ে এসো, আমার ঘরে না রেখো না, আমার আলমারিটা দেখলে ভয় লাগে। বাবা বলছে দেখ, অনেক কষ্টে লোকের কাছ দিয়ে কিছু টাকা চেয়ে চিনতে আলমারিটা কিনেছি, আর আশেপাশে শত্রু কেমন আছে দেখেছিস তো, তোর জেঠিমা জেঠু। এইবার ওই আলমারি যদি আমি বিদায় করি, কাউকে যদি দিয়ে দিই, তাহলে পরে বুঝতে পারছিস কিরকম হাসবে, সারাদিন আমাদের প্যাক দেবে। আমি তখন বাবাকে বললাম, আমিও তো জানি না, আমার খুব ভয় লাগে, তুমি ওই আলমারিটা আমার ঘরে কিন্তু রাখবে না। যাই হোক, তারপর থেকে প্রায় প্রায় 20-22 দিন কোনো কিছু হয়নি। আলমারির মতো মা গোছাচ্ছে, জামা কাপড় বের করছে, পুজো দিতে যাচ্ছে শনিবার মঙ্গলবারে, এইদিকে ওইদিকে যাচ্ছে, কোনো কিছু নেই, সব কিছু স্বাভাবিক। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমার মা বাবা বলল যে দেখ রেবা, আমরা একটু হাটে যাচ্ছি। বাবা হাটে কিছু মাল দিয়েছিল, কাঁচা মাল, তো বলল ওই মালের টাকাও নেবো আর ফেরত পথে বাজার করে নিয়ে আসবো। সেই বলে চলে গেল বাবা আর মা। যতই আমাদের সাবেকি বাড়ি হোক, সবাই বাড়িতে থাকতে পারে, কিন্তু আমাদের কারোর সাথে কারোর কথা নেই ভালো মতো, ওই হ্যাঁ হু না ব্যাস, খুব মানে কম কথা হয়। আমি একা রয়েছি, আর সেই ঝড় বৃষ্টির সময় আমি বসে বসে বই পড়ছি মাদেরই ঘরে, আমার ঘরে না। আমি তো দূরে দূরে থাকতাম ওই আলমারি দিয়ে, তার মধ্যে বাবা মা বাড়িতে উপস্থিত নেই। আমি বাইরে বসে বই পড়ছি, আর আগে থেকে আমি জানি বেশি ঝড় দিলেই কারেন্ট অফ হয়ে যাবে। ওর জন্য আমি একটা হেরোকিন অল্প করে ধরিয়ে একটা সাইডে খাটের তলায় রেখে দিয়েছি, কারেন্ট চলে গেলে ওইটাকে জ্বালিয়ে নেবো, যাতে আমাকে অন্ধকারে না থাকতো, একটা আতঙ্কে থাকতাম। তারপর আমি সেরকমভাবেই বই পড়ছি, আর সত্যি যেটা আমি ভেবে হ্যারিকেনটা ধরিয়েছি, আর হ্যারিকেন ধরানোটা আমার সার্থক হয়। ঠিক বাবা মা বেরোলো আর কারেন্ট চলে গেল, হ্যাঁ লোডশেডিং হয়ে গেল। আমি লাফ মেরে খাট দিয়ে নিচে নামলাম, নেবেই খাটের নিচ থেকে বের করে সাথে সাথে লাইটটা জোরে করলাম, হ্যারিকেনের আলোটা করে আমি বই পড়ছি। বিশ্বাস করবে না, হয়তো বললে পারে যে এই ঘটনাটা আমার মানে ছোট থেকে দেখা এখনো পর্যন্ত হচ্ছে। সেটা হচ্ছে, আমি বুঝতে পারছি আমার ভেতরের ঘরে ওই আলমারিটা আবারও কেউ খুলে আলমারি ধরে যদি কেউ খুব জোরে নাড়ায়, একটা টিনের আলমারি যদি খুব জোরে নাড়ায়, কিরকম শব্দ হতে পারে, মালপত্র রাখা অবস্থায় ঘুম 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 করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে আলমারিটা 2-3 জনে ধরে খুব জোরে জোরে নাড়ছে। এত জোরে নাড়াচ্ছে আলমারিটা, মনে হচ্ছে ঘর থেকে ভেঙে ভেঙে সব বাইরে চলে আসবে। আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। আমি কি করব, মা নেই বাবা নেই, এবার জেঠু কাকুদের সাথে সেরকমভাবে কথাবার্তাও নেই, কি করব। আমি বাইরে বেরিয়ে যাই, আর বাইরেও হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামবে, প্রচণ্ড হাওয়া চলছে। এবার কি করব আমি কিছু না বুঝে কিছুটা সময় আমি আমাদের বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে ভাবছি যদি কারেন্টটা চলে আসে তাও সাহস করে যাব, পুরো অন্ধকার, এইদিকে হ্যারকিনের আলোটা যে জ্বলছে সেটা হাওয়াতে দপদপ দপদপ করছে, যতবার দপদপ করছে আমার মানে প্রাণটা বুক থেকে বেরিয়ে যাচ্ছে, ভাবছি এই বোধহয় নিভে গেল, এই বোধহয় নিভে গেল। আর সেইদিকে বাইরে প্রচণ্ড হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি তখনও আসেনি। তারপর বিশ্বাস করবে না, ওই সময় আমাকে একজন, আমার টিউশন পড়তাম আগে, সেই দিদিমণি ওইখান থেকে যাচ্ছিল, মানে আমাদের যে উঠোনের পাশে আমাদের গ্রামের রাস্তা, ওখান থেকে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, তখনও বৃষ্টি কিন্তু আসেনি। তখন আমাকে বললো, আরে রেবা দাঁড়িয়ে আছিস না? আমি বললাম, ও দিদিমণি তুমি কোথায় গেছিলে? বলল, এই তো আমি বাড়ি ফিরছি। তুই এই বৃষ্টি ঝড় আসবে, এখন এত হাওয়া দিচ্ছে, চারিপাশে গাছপালা টিন ঠিন রয়েছে, তুই এই ঝড় বৃষ্টিতে বাইরে কেন রয়েছিস? আমি তখন বললাম, দিদিমণি তুমি একটু পরে বাড়ি যাও না, আমার না খুব ভয় লাগছে। বললো, কেন ভয় লাগছে কেন? আমি তখন দিদিমণিকে বললাম যে তুমি আমাদের ঘরে আসবে একটুখানি, আমি বাড়িতে একা আছি, মা বাবা দুজনে হাটে গেছে। তখন দিদিমণি বলল, দেখ আমি যদি বসি তাহলে পরে বাড়িতে জানিস তো বিট্টু আছে, মানে দিদিমণির ছেলের নাম, ছেলেটা ছোট, বললো জানিস তো বিট্টু একা রয়েছে, আমি না গেলে পারে ও কান্নাকাটি করবে, ওর ঠাকুমার কাছে একদম থাকতে চায় না, তো আমি চলে যাই, তুই একটা কাজ কর, ঘরে গিয়ে বস, হ্যারোকিনটা একটু আলোটা বাড়িয়ে নে, দপদপ করলেও দেখ কিছু হবে না, তুই ঘরের দরজাটা দিয়ে বস না, তাহলে তো হাওয়াটা তো লাগে না।
সেই দিদিমণির কথা মতো আমি খাটে এসে বসি, সেরকমভাবে আলোটা বাড়িয়ে নিই, বসে রয়েছি। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এত ভয়ঙ্কর একটা ঘটনা। সেটা হচ্ছে আমি আমার যে ঘরটা রয়েছে ওইদিকে পেছন ফিরে আমি বসে বসে খাতায় অঙ্ক করছি, ঠিক আছে, আর অপেক্ষা করছি বাবা মা কখন আসবে। ঘরের ভিতরে ওই আলমারিতে অনবরত নানা রকমের শব্দ হয়েই চলেছে। আমি কিন্তু ওইদিকে তাকাচ্ছিও না, আর ভাবছি আমি শুনতে পাচ্ছি না কিছু, যা হচ্ছে হয়ে যাক, আমি আমার মতো অঙ্ক করছি। হট করে আচমকা চমকে উঠলাম, কি না আমার গায়ের মধ্যে প্রথম মায়ের একটা ছায়া এসে লাগলো। আমি না এরকম করে তাকিয়ে দেখলাম, আমি দেখি মায়ের ছায়া বেশ ভাঁজ করা, পরিপাটি করে মা যত্ন করে রেখেছে, ওরকম ভাবে রাখা। আমি তখন বলছি মায়ের ছায়াটা কি করে এলো? আমার সারা শরীর অবশ। আমি তখন মানে কি করব, কারণ আমি ভালো করে জানি ঘরের দরজা আমি বন্ধ করে ঘরে একা আছি, মা বাবা হাটে গেছে, ঘরে কেউ নেই, তাহলে আমার ঘরের ভিতর দিয়ে এই মায়ের ছায়াটা আমার গায়ে কে ছুড়লো? তার মানে নিশ্চয়ই আলমারি কেউ খুলেছে, আলমারিটা কে খুললো? অস্বাভাবিক কিছু। আমি ওখানে পুরো একদম মানে কি বলবো, মানে কাঠ যেরকম আমি শক্ত হয়ে বসে রয়েছি। মানে আমি আর কিছু বুঝে পাচ্ছি না যে আমি কি করব। উঠে যাওয়ার আমার তো ক্ষমতা নেই, উঠে গিয়ে আমি দরজা খুলে বাইরে যাব বা কিছু। সমানে কিছু শাড়ি, মায়ের কিছু সায়া, আমার কিছু জামা কাপড় সমানে আমার গায়ের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে আমার গায়ে, বিছানার মধ্যে, খাতা বইয়ের মধ্যে, মেঝেতে। আমি শুধু এরকম তাকিয়ে, মানে আমি সামনের দিকে তাকিয়ে রয়েছি, পেছন দিয়ে যা ছুটছে আমার মুখে, মাথায়, মেঝেতে জামা কাপড় ওরকমই পড়ছে। আমি কিন্তু একবারও তাকাচ্ছি না ঘুরে, একবারও না। কিছুক্ষণ পর আমার মা বলল, রেবা গেট খোল। আমি সাথে সাথে মানে উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরি। মা বললো, কি হলো, এত ভয় পেয়েছিস? আমি মাকে কোনো কথা বলতে পারছি না, মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছি, আমার মুখের ভাষা নেই। মা ব্যাগ দুটো হাতে নিয়ে বাজার ঢুকতে ঢুকতেই ঘরের অবস্থা দেখে মায়ের হাত থেকে চালের ব্যাগ, সবজির ব্যাগ মাটিতে ছিটকে পড়ে গেল। মা বললো, এগুলো কি করেছিস? আমি বললাম, মা তোমাকে হাত জোর করে বলছি, এগুলো আমি করিনি মা। তোমাকে আমি এতক্ষণ আগেও বলেছি, এতদিন ধরে বলছি, মা ওই আলমারিটা বাবা এনেছে, ওটার মধ্যে কিছু তো আছে, তুমি বিশ্বাস করো ওই আলমারিতে কিছু আছে, তুমি ওই আলমারি এখান থেকে বিদায় করো। আমি তখন মাকে সব খুলে বলি। তখন আমার বাবা পেছনে আসতে, বাবাও দেখে ওই অবস্থা। বাবাকে বলতে বাবা কোনো মতে মানলো না, বাবা মানলো না। বাবা বললো, তোদের সব ভুল ধারণা, তুই এসব আলতু ফালতু কথা কেন বলছিস? আলমারির মধ্যে কি থাকবে? ওই আলমারিতে এগুলো তুই করেছিস। যাই হোক, বাবা আমাকে মারলো সেদিন রাতে। আমি চুপচাপ মার খেলাম, কারণ আমার কাছে কোনো তো প্রমাণ নেই যে আমি কিছু দেখাতে পারবো। বাবা মা যেটা বললো সেটা মাথা পেতে আমি শুনলাম, মেনে নিলাম। পরের দিন আমি আমার স্কুলে গিয়ে বন্ধুদের বললাম। বন্ধুরা বলল, দেখ কি করবি, তোর বাবা মাকে বুঝিয়ে বল, নাহলে একটা অঘটন বিপদ ঘটে যাবে। ঠিক ঠিক পরের দিন সকালবেলা বাবা হাটে গেল, হাট থেকে কিছু লোক এসে বললো বাবার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই যে বাবা পড়লো, 3 বছর, 3 বছর, ঠিক যখন 1980 সাল আমার বাবা মারা যায়। 77-এ শুরু হয়, 78, 79, 80, 80 সালে আমার বাবা এক্সপায়ার করে যান। তারপর সেই আলমারিটা, সেই ওই আমার ঘরটা ব্যবহার হয় না। আমি তো চলে আসার পরে আমি যখন শ্বশুর বাড়ি দিয়ে যাই, আমার কলকাতায় বিয়ে হয়েছে, আমি যখন শ্বশুর বাড়ি দিয়ে যাই তখন আমি আমার মায়ের ঘরেই থাকি। আমার মা বলে এখনো পর্যন্ত ওই আলমারিতে নানা রকম শব্দ হয়, আলমারিতে জামা কাপড় কিচ্ছু নেই, ওই আলমারি ওরকম ভাবে রাখা, কারণ ওইটা আমার বাবার একটা শেষ ইচ্ছে ছিল, অনেক কষ্ট করে কিনেছিল। তো আগেকারের মানুষ তো বুঝতেই পারছো, সেই আলমারি এখনো পর্যন্ত ওরকম ভাবে রাখা আছে। এবার তোমরা আলমারির ফটোটা দেখো। তো দর্শক বন্ধু, তোমরা আলমারির ফুটেজ দেখলে, আর ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আরো একবার বলছি, তোমরা অনেক দাদা ভাই দিদি ভাই আমাকে বলছো যে ভূত নেই, প্রেত নেই। আমি জানি না ভূত প্রেত আছে কিনা, আমি দেখেছি, আমি বিশ্বাস করি। হয়তো তোমরা দেখোনি, তোমরা বিশ্বাস করো না, সেখানে আমার তো কিছু করার নেই। আর আমি মনে হয়
এরকম একজন ইউটিউবার যে আমি তোমাদের কিন্তু যতটা পারি, আমার যারা শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, যারা আমার ভিউয়ার্স, যারা আমাকে ঘটনা শেয়ার করে, তোমাদের জন্য তাদের কাছে রিকোয়েস্ট করি আমি কিন্তু ফুটেজগুলোরই তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপরেও তাদের ভয়েস তারা দিয়ে ভিডিও করে পাঠাচ্ছে, তারপরেও তোমাদের যদি কারোর মনে হয় এগুলো ফেক বানানো গল্প, তাহলে তাই গল্প হিসাবেই শুনে নেবে, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের অবসান ঘটাবো, সেটা হচ্ছে দীঘার। তোমরা অনেকে জিজ্ঞাসা করো না, দিদি ভাই দীঘায় এতগুলো ঘটনা তুমি বলেছো, বা তোমাকে যারা ঘটনা শেয়ার করে তুমি কেন নাম বলো না? তবে সব জায়গার নাম আমি বলবো না, একটি হোটেলের ঘটনা ছোট্ট করে তোমাদের বলে তোমাদের নামটা আমি আজকে জানিয়ে দেবো। সেটা হচ্ছে ঠিক 2005 সালে আমি, আমার মা, আমার ছেলে, আমরা 3জন দীঘা যাই। তখন আমরা নিজেরা যেতে শিখেছি, তার আগে পর্যন্ত আমরা বাসে করে যেতাম। বুঝতেই পারছো, পাড়ায় যে ট্রাভেল বাসগুলো ছাড়ে তাদের সাথে যেতাম ট্যুরিস্ট। তো 2005-এ আমার মা বলল যে না, বাসে করে ট্রেনে করে আর আসবো না, এখানে টাকাটা বেশি লাগে, খাওয়াটা ঠিক হয় না, একটা রুমের মধ্যে 3জন 4জন করে দেয়, ট্যুরিস্টের সাথে গেলে যা হতো আগে। তাই জন্য আমার মা বললো এবার থেকে আমরা নিজেরাই ঘুরবো। প্রথম আমরা নিজেরা একটা মনে জোর নিয়ে আমরা প্রথম দীঘা যাই, আমি, আমার মা, আমার ছেলে। আমার ছেলের তখন একদম বাচ্চা, বুঝতে পারছো, 2005-এর কথা বলছি। এবার যখন ওখানে যাই তখন আমরা একটা খুব একটা মানে হাইফাই হোটেল না, সত্যি কথা বলতে আমরা ওই মোটামুটি, তখন তো হোটেলের ভাড়া এখনের মতো এত হাই ছিল না, তখন অনেক সস্তায় হোটেল পাওয়া যেত, রুমগুলো। একটা রুম নিই, বেশ দেখলাম অনেক লোকজন আছে। যে কোনো জায়গায় তোমরাও গেলে এমন রুম নেবে যেখানে দেখবে পরিবার রয়েছে, বেশ জমজমাট হোটেলটা, সেরকম হোটেলে থাকার চিন্তা ভাবনা করবে, তাহলে আশা করি এরকম কোনো রকম অভিজ্ঞতা তোমাদের হবে না। আর আমি চাই না কখনো তোমাদের সাথে খারাপ হোক, যে যেখান থেকেই তোমরা শোনো না কেন। তো যাই হোক, আমি, মা একটা রুম নিই, নেবার পর একদম নিচে 3 তলা ছিল, তো মা আগা করে একটু হেলদি, ওটা নামা করতে পারে না, সিঁড়ি দিয়ে খুব প্রবলেম, তার জন্য আমরা নিচে একটা রুম নিই একদম কোণের দিকে। তো রুমটা বেশ বেড টেড বড় ছিল। নেবার পর আমরা বিকালবেলা আমরা ছিলাম ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘা তোমরা জানো অনেকেই, ওল্ড দীঘায় একদম কাছে কিন্তু নেহরু মার্কেট আছে, যেখানে খুব সুন্দর মাছ বসে, সবজি হয়, বিক্রি, একটা কালী মায়ের অষ্টধাতুর মন্দিরও আছে, আমি সব তোমাদের বলে দিচ্ছি। ওখানে আমরা যাই, ওইখানে দেখবে সিঙ্গাড়া, জিলাপি সন্ধ্যাবেলা বিক্রি হয় ওই বাজারের মধ্যে, হয়তো অনেকেই খেয়েছো, খুব সুন্দর করে করে, বেশ চাটনি দেয়, বড় বড় সিঙ্গাড়া দেয়। তো আমরা ওখানে খেতে যাই, আমরা দীঘা গেলে হামেশাই ওল্ড দীঘায় থাকি আর খাই। তো মা আমি গেছি, আমার ছেলে তো ছোট, তো ওখানে খাচ্ছি। খাওয়া দাওয়ার পর ওখানে এখন নেই, ওখানে একটা এখন কিছু একটা স্মৃতিমূর্তি করেছে, ওখানে একটা বড় গাছ ছিল বাজারের মধ্যে, তোমরা গেলে খোঁজও নিতে পারো যে ছিল কিনা। ওই গাছটা পুরো বাঁধানো, ওর গোড়ায় 4-5 জন বসে রয়েছে ওখানে স্থানীয়। তো আমি, আমার মা ওখানে বসে বসে দুজনে কথা বলছি, কোথায় যাব, সমুদ্রে যাব আর তো চলে যাব রুমে। তো দুজন গেছি, মা বলছে দেখেছিস সাহস করে আসলাম, এবার এরকম করে আমরা দীঘা যাব, পুরী যাব, দীঘা তো গেছি, পুরী, দার্জিলিং, আমরা সব জায়গায় তারপরে নিজেরা প্রায় ঘোরা হয়ে গেছে। তো এই কথা বলছি, হট করে দেখছি ওই 3-4 জন ছেলে যে গাছের নিচে বসে রয়েছে, ওরা বলছে না না, কালকে রাতের বেলা যা ঘটেছে বাবা, কালকে মানে একজন ওখানে বলছে কালকে তো পূর্ণিমা ছিল, হবে না, জানিস না ওই হোটেলে কেন গেছিস কাজ করতে? তো ওরা অ্যাকচুয়ালি মোজাইকের কাজ করে, মেঝে মার্বেল টার্বেল বসায়। তখন আমি, আমার মা ওদের কাছে হেঁটে হেঁটে যাই, গিয়ে আমার মা লোকের সাথে খুব ভালোভাবে কথা বলতে পারে। তো মা তখন গিয়ে বলল যে ভাই তোমাদের কি বাড়ি এখানে? অ্যাকচুয়ালি মা আলাপ করতে গেছে এই কারণে, আমার মা ওই দীঘার দিকে একটু জমি কেনার খুব মানে উৎসাহ, একটা জমি কিনবে, ওখানে বাড়ি করে রাখবে, কারণ দীঘাটা আমাদের বরাবর খুব পছন্দের জায়গা, আমরা প্রায় ওখানে যাব, গিয়ে দীঘাতে থাকবো, হোটেলে কেন থাকবো এত টাকা দিয়ে দিয়ে। এবার আমাদের এখান থেকে কেউ পরিবার ঘুরতে গেলে আমরা বললাম চাবি দিয়ে দিলাম, যা তোর আগে থাক, ঠিক আছে। এই জন্য আমার মায়ের ওখানে খুব ইচ্ছা। আর ওখানে তো স্কোয়ার ফুট হিসাবে মানে জায়গা পাওয়া যায়, আমাদের মতো, আমাদের এখানের মতো কোনো কাটা টাটা হিসাবে না। তো মা তাদের সাথে কথা বলছে,
বলতে বলতে তখন বলছে হ্যাঁ জমি আছে, আপনারা কোথা দিয়ে, মানে হাবি জাবি কথা বলতে বলতে তখন আমি মানে আমার ছোটবেলা দিয়েই তো একটা কৌতূহল, ভূত ভূত ভূত। তো আমি তখন ওই দাদাটাকে জিজ্ঞাসা করি যে আমার ছেলেকে নিয়ে একটু খেলা করছিল। আমার ছেলে ছোটবেলায় খুব কিউট ছিল, এখনো আছে। তো ছোটবেলায় ওকে দেখতে একদম জল পুতুলের মতো ছিল। তা ওরা নিয়ে বলছে এসো বাবু আমার কাছে এসো, এই ওকে নিয়ে খেলা করতে। তখন আমি বলছি যে দাদা একটা কথা জিজ্ঞাসা করবো। বলছে কি বলুন। আমি বললাম আচ্ছা আপনাদের এখানে এই দীঘাতে এত হোটেল আছে, এখানে তো আমরা প্রায় টিভিতে খবরে শুনি যে এই হোটেলে কেউ গলায় দড়িয়ে দিয়েছে, প্রেমিক প্রেমিকা এসে সুসাইড করেছে, এরকম তো হামেশাই শুনি। এখানে এরকম কোনো আপনাদের জানা আছে যে হোটেলে ভূত আছে? তখন ওই ছেলেটা তখন বলছে যে কি বলবো, অনেক হোটেল আছে দীঘাতে, যেই হোটেলগুলো ভুতুরে, কিন্তু তারা ওই হোটেলগুলোকে আপনাদের মতো পর্যটক আসে তাদের ভাড়া দেয়, ওরা ওদের ব্যবসার খাতিরে। জানেন কালকে কি হয়েছে? তখন বলে যেই হোটেলের নাম বলবো সেই হোটেলের ঘটনাটা বলে, আমি প্রায় 1 মাস ধরে ওই হোটেলে কাজ করছি, কিচ্ছু কোনোদিন দেখিনি। আমরা রাত জেগে জেগে কাজ করি, কারণ হোটেলটা খুব তাড়াতাড়ি সারাচ্ছে, হোটেলটা অনেক পুরনো, কিন্তু থেকে থেকে হোটেলটাকে চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, কোনো জায়গায় বাথরুমের কিছু রিপেয়ার হচ্ছে কি হচ্ছে, কিন্তু হোটেলে সেরকম ভাবে কিন্তু খুব একটা পর্যটক আসে সেরকমও না। তো পয়সা আছে হোটেল করছে। বলছে আমি রাতের বেলা 1 মাস ধরে টানা কাজ করছি, সামনে জগদ্ধাত্রী না সরি বিশ্বকর্মা পুজো ছিল, বিশ্বকর্মা পুজো ছিল। তা যেহেতু ওরা ওইসব কাজ বাজ করে তো ওদের বিশ্বকর্মা পুজো ছুটি নিয়েছিল, কারণ ওরা তো লেবার মিস্ত্রি। তো ছুটি নেওয়ার পর বলে 3 দিন পর আমি কাজে কালকে জয়েনিং করি। কালকে যখন কাজে জয়েনিং করি রাতের বেলা তখন মজাই করছি আমি আর একজন, আর আরও 4 জন ছিল, মানে আমরা টোটাল 6 জন একটাই রুমের মধ্যে। বড় বড় ঘরগুলো তো বলছে 3 তলার উপরে। বলে মজাই করছি, হট করে পাশের রুমে কেউ নেই, কিন্তু একটা রুমেও কিছু নেই, পাশের রুম থেকে একটা মেয়ের হাসির শব্দ শুনছি, একটা মেয়ে হাসছে। তো আমি ওই মেজে ঘষতে ঘষতে আমার সাথে যে জেগেছিল ওকে বলছি এই কি রে, পাশে মেয়ের হাসার শব্দ হচ্ছে না, ও মেয়ে হাসছে। ও তখন বলছে হ্যাঁ মেয়ে কোথা দিয়ে হাসবে, হোটেলে একটা লোকই নেই, মেয়ে হাসছে, কেউ তো থাকে না হোটেলে, কাজ কর কাজ কর। আমি তখন বলছি না রে, একটা মেয়ের দেখ হাসির শব্দ আসছে, আমি শুনতে পাচ্ছি, ও পাচ্ছে না। তখন অনেকক্ষণ হয়ে গেছে, ও বললো ও ছাড় 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 কাজ কর। এবার আরো যে 4 জন ঘুমাচ্ছে ওরা ওদের মতো ঘুমাচ্ছে, নিচে একটা কাপড় পেতে, এদিকে ফ্যান চলছে কিন্তু ঠিক আছে হাই স্পিডে। হঠাৎ করে আমার কি মন গেল, আমি ওই 3 তলায় যে ব্যালকনি থাকে না, ব্যালকনির ওখানটা এসছি। ওমা এসে দেখছি, দেখো আমার গা যেরকম ঘেমেছি সেরকম গা কাটা কাটা দিয়ে উঠছে। বলে আমি এসে যখন ব্যালকনিতে দাঁড়িয়েছি ঠিক আমার পাশের ব্যালকনিটায় যেখান থেকে হাসির শব্দ শুনছিলাম, ওই রুমের ব্যালকনিতে দেখি একটা মেয়ে রেলিং এর উপর বসে রয়েছে বাইরের দিকে পা ঝুলিয়ে। আমি দেখে মুখে কথা আমার ভুলে গেছি যে আমি কি দেখছি, একটা মেয়ে ওরকম করে বসে রয়েছে। যখনই দেখি মেয়েটা সাথে সাথে ওকে যে কিছু বলবো বা আমার বন্ধুটাকে ডাকবো বা কিছু, সাথে সাথে নিচে পড়ে গেল। আমি এই দেখে মানে ওই দেখে না আমি বমি করতে শুরু করে দিই ওখানে। এবার ভিতরে যে কাজ করছিল ও তখন বলছে কি রে কি হলো, বমি করছিস কেন, তোর শরীর খারাপ লাগছে? আমি বললাম ভাই রে কি দেখলাম, দেখ একটা মেয়ে সুসাইড করলো, ভাই আমার চোখের সামনেই করতে হলো, বলতো। তখন বলছে কোন মেয়ে সুসাইড করেছে? বলছে ওই তো নিচে পড়ে আছে, নিচেটা অন্ধকার তো, যেটুকুনি বললাম না হোটেলটা তো তখন বন্ধ অবস্থায় ছিল, এবার পুরো লাইট টাইট অফ, শুধু আমরা কাজ করছি 2-3টে উপরের ঘরে লাইট অন আছে। তো ও দেখতে পারিনি, বললো কি দেখ রাতের বেলা যেটা ঘটেছে কাউকে এসব কথা বলিস না, কারণ পুলিশ তো আসবেই, পুলিশ কেস হলে সমস্যায় পড়ে যাবে। যাই হোক আমি কিন্তু কাউকে বলিনি, চুপচাপ চেপে যাই, কোনো কিছু ওখানে পড়ে নেই। তারপর জানতে পারলাম ওই হোটেলে এরকম একটা ঘটনা আগে ঘটে গেছে, ওই হোটেলটা হচ্ছে হান্টেড হোটেল। এবার তোমাদের বলে দিই, দীঘা ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যেতে একটা বিশাল বড় ঝাউবন পড়ে, ঝাউবনের মাঝখানে মানে ওল্ড দীঘা নিউ দীঘার মাঝামাঝি রাস্তায় পরে হোটেলটা। হোটেলের নাম হচ্ছে লারিকা ইন। আজকে প্রথমবার মনে হয় আমি ইউটিউবে প্রথম তোমাদের দীঘার একটি নাম রিভিল করলাম। আশা করি অনেক ক্রিয়েটার আছে যারা ঘটনা বলে,
সত্য ঘটনাই বলে, কিন্তু কেউ আমার মতো সাহসিকতা নিয়ে নাম রিভিল করে না। তোমাদের বললাম লারিকা ইন, তোমরা যারা দীঘায় যাবে তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখো, তোমরা জানতে পারবে। হোটেলটা আজও বন্ধ হয়ে পড়ে রয়েছে। হোটেলটা চালু করে, হোটেলে পর্যটক আসে, যারা জানে না যখনই কোনো অঘটন ঘটে হয় হামেশা ওই একই জিনিস দেখতে পারে। অমাবস্যা পূর্ণিমায় ওই 3 তলা দিয়ে একটা মেয়ে নিচে ঝাঁপ দিয়ে পড়ে, আর ওই রুমটা, যেই রুমটা দিয়ে মেয়েটা পড়ে, ওই রুমটা আজও কিন্তু লক। মাঝে মাঝে যখন পর্যটক যায়, সব রুমগুলো যদি ভাড়াও দেয়, ওই রুমটা কিন্তু কাউকে ভাড়া দেয় না। তোমরা খোঁজ করে দেখে নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তো দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো বলো। আর আগামীকাল তোমাদের আরও একটি ঘটনা ফুটেজ সহকারে তোমাদের সামনে শেয়ার করব। ঘটনাটা একটা ফরেস্টকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই। ঘটনাটা খুব তাড়াতাড়ি আসছে কালকে, আর এতটাই ভয়ঙ্কর, আমার সেই ঘটনাটা রিড করার পর সত্যি কথা বলতে মাথার মধ্যে একটা জিনিসই ঘুরে বেড়াচ্ছে। তোমরা কালকে শোনার জন্য তৈরি থেকো। আর যারা ভাবছো হার্ট খুব দুর্বল, শুনতে পারবে না, আমি বলবো প্লিজ তোমরা শোনো না। কারণ আমার এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা যারা ভয় পাও শুনে তোমরা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ো, আমি কখনোই চাইবো না। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। সবাই যেরমভাবে প্রতিনিয়ত আমাকে কল করছো, আমার খুব ভালো লাগছে। আমার সাথে কথা বলো, ঘটনা পাঠাও। সবাই খুব ভালো থেকো। আর গরমে তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা। আমি কোনো ফেক ঘটনা তোমাদেরকে শোনাই না। তোমাদের প্রুফ দিয়ে দিয়ে ঘটনা বলার পরও যদি তোমাদের মনে হয় যে কোনো বানানো গল্প, আমি তোমাদের কাছে সরি চাইছি, কারণ আমার কিছু করার নেই। আর এর থেকে বেশি আমি তো কিছু করতে পারবো না। আর অনেকে বলো ভূত প্রেত দেখার কথা, ভূত প্রেত অত সহজে সবাইকে দেখা দেয় না। ভূত আত্মা, ভূত বলে কি হয় জানি না, আত্মার অস্তিত্ব আছে আমি মানি, আত্মা সবাইকে দেখা দেয় না। আরও যেতে যেতে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা আমাকে ফোন করছো, তোমরা আমাকে সকাল 8টা থেকে বেলা 11টার মধ্যে কলটা করো। তারপরে কল করলে হয়তো আমি অ্যাটেন্ড করতে পারবো না, কারণ শুটিংয়ের কাজ আমার খুব বেশি আসছে, যেখানে আমি চলে গেলে আমার শুটিংয়ের ওখানে তো ফোন অ্যাটেন্ড করতেই পারবো না। বিকেলবেলা বাড়িতে এসে ভিডিওর কাজ করতে হয় তোমাদের জন্য, করতে পারবো না। তোমাদের খারাপ লাগবে বলে শুধু জানিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝবে আমার প্রবলেমটা। সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।